যে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির একটি আয়োজন ছিল। এখানে গণমাধ্যমের অনেক কর্তা ব্যক্তিরা, সম্পাদকবৃন্দ ছিলেন। প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক ছিলেন, আপনি নিজেও ছিলেন। এই জায়গাতে যেটি বলা হয়েছে, এই প্রশ্নটি তুলেছেন অনেকে। তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে। মানে এইটা সম্পর্কে আপনার একটু মতামত চাই। আমি এখনো মনে করি বিএনপির আরো শক্ত অবস্থান নেওয়া উচিত এই ধরনের তৎপরতার বিরুদ্ধে, এবং তারা যেহেতু মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে, বিএনপি অথবা যেসব রাজনৈতিক দল মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করেন, তাদের শক্ত অবস্থান নেওয়া উচিত এই ধরনের তৎপরতার বিরুদ্ধে। কেননা এই ধরনের তৎপরতা শুধুমাত্র যে ঢাকা শহরে বা বড় বড় শহরগুলিতে হচ্ছে তা তো নয়। আমরা দেখতে পাচ্ছি আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, আইনকে বাধ্য করার যে চেষ্টা, আপনার ইচ্ছা মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চলবে এরকম মত প্রকাশ করা, অর্থাৎ অনিয়মতান্ত্রিক অন্যায় চাপ প্রয়োগ করে সরকারকে এবং রাষ্ট্রকে এবং নিয়মতান্ত্রিকতাকে বিপন্ন করে তোলার যে চেষ্টা, আমি মনে করি যে বিএনপির আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত। এই কারণে যে এই প্রবণতা চলতে থাকলে তাদের জন্য, যদি তারা ভবিষ্যতে ভোটে যেতেন, দেশ শাসন করা কঠিন হয়ে উঠবে। বহু মানুষ আছেন যারা ফ্রিল্যান্সার, যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, তারা সরাসরি রাজনীতি করেন না, কিন্তু ন্যায়, নীতি, আদর্শ, সত্য ইত্যাদির পক্ষে কথা বলেন, যারা সোশ্যাল ভয়েস, বহু ইনফ্লুয়েন্সার আছেন, বহু সোশ্যাল লিডার্স আছেন, বহু কালচারাল লিডার্স আছেন, বহু স্পোর্টস পার্সন আছেন, যারা কথা বলতে চাইতেন অথবা কথা বলতে পারতেন। তাদের কথা বন্ধ হয়ে যাবে যদি আপনি ব্যক্তির পাশেও না দাঁড়ান। শুধু যদি নিজের দলের লোকদের নিরাপত্তা কিংবা নিজের দলের পক্ষে কে বলছেন এই বিবেচনায় ভবিষ্যতের রাজনৈতিক দলগুলি চলে, তাহলে যে ঘটনাটি ঘটবে, তারা প্রকৃত সমালোচনা, প্রকৃত আলোচনা, প্রকৃত মতামত পাবেন না। যথারীতি আগের মতোই এক ধরনের যারা তেল দেন, যারা তোষামত করেন, যারা খোসামতকারী, এই খোসামতকারীদের হাতে আবার রাজনীতি এবং এই তথ্য ব্যবস্থা বন্দী হয়ে যাবে। আবারও তেলের শিশি হাতে প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি শুরু হবে। এইটা বন্ধ করার জন্য আমি মনে করি বিএনপির আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত। তবে আজকে যে কাজটি তারা করেছেন, এটা ভালো কাজ করেছেন। তারা বাংলাদেশের বড় বড় যারা সংবাদ কর্মী, সম্পাদক, পুরনো ভেটারান সংবাদ কর্মী, নতুন যারা বিভিন্ন পদে রয়েছেন, সকলকে এক জায়গায় নিয়ে এসে একটা মত বিনিময় করেছেন, যে মত বিনিময়ের মধ্যে দিয়ে তারা একটা আস্থা দিয়েছেন যে তারা একটা গণতান্ত্রিক পরিবেশ চান, গণমাধ্যমের স্বাধীনতা চান, গণমাধ্যমকে তারা সমালোচনা করতে বলেছেন, যেটি আমাদের প্রধান উপদেষ্টাও শুরুতে বলেছিলেন যে সমালোচনা করা যাবে, মন খুলে সমালোচনা করা যাবে। কিন্তু আমরা দেখছি সমালোচকরা নানানভাবে আক্রান্ত হচ্ছেন, শুধু যে মানুষের হাতে তাই নয়, আইনের হাতেও আক্রান্ত। এই প্রসঙ্গটা এসেছে আজকে, যে আসলে প্রথম যখন কেউ ক্ষমতায় থাকেন না অথবা ক্ষমতায় শুরুতে আসেন, তখন আসলে যা বলেন, পরবর্তীতে ক্ষমতায় পাকাপোক্তভাবে বসার পরে আসলে পরিস্থিতি বদলায় কিনা, সেই প্রসঙ্গ তুলেছেন ডেইলি স্টার সম্পাদক। আমাদের সম্পাদক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও তিনি বলেছেন যে আপনি যে দলটির কথা বলছিলেন, বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে সরকার আসবে তাদের সময়টা আসলে এখন যে পরিস্থিতি আছে তার থেকে কঠিন হবে, অনেকটা মিলে যায়। কিন্তু আমার প্রশ্ন আরেকটি জায়গায়, সেটি হচ্ছে যে তিনি বলেছিলেন যে নির্বাচন হবে এটি সবসময় মনে করি, কিন্তু এখন এই আঘাতের পরে মনে হচ্ছে যে নির্বাচন কেমন হবে সেইটা নিয়ে এক ধরনের সংশয় বা প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছে বা মনে হচ্ছে। আপনারও তাই মনে হয় কিনা? নির্বাচন কেমন হবে এটা তো আমরা আগে বলতে পারি না, নির্বাচন হবার দিন আমরা বুঝতে পারি এই লক্ষণগুলোর কারণে। কিন্তু এই লক্ষণগুলি যেটি আমাদের কাছে এক ধরনের বার্তা নিয়ে এসেছে, সেটি হচ্ছে যে নির্বাচন ভালো হোক বা নির্বাচন আদৌ হোক, এটা একটি মহল বা কোনো পক্ষ চাচ্ছে না বলেই তারা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আপনি যদি তফসিল ঘোষণা এবং তার পরবর্তী ঘটনাবলী দেখেন, তাহলে দেখবেন যে এক ধরনের ভাষার পরিবর্তন ঘটেছে কিছু কিছু মানুষের, নানান ধরনের দাবি দাওয়া উত্থাপন শুরু হয়েছে, গায়ের জোরে বিভিন্ন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। আমি মনে করি যে এই প্রবণতা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মূলত, এবং নির্বাচন হবে, আমি আশা করি যে নির্বাচন গ্রহণযোগ্য হবে, কিন্তু নির্বাচনের পরে শাসকের আচরণ যদি গণতান্ত্রিক না হয়, তাহলে সেটি আরো ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এখন গণতান্ত্রিক শাসক বলেন আর নতুন শাসক বলেন, তাদের না একটা গাইড বুক আছে, বিসিএস এর গাইডের মতো, এসে সব ভালো ভালো কথা বলে। যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন মন খুলে সমালোচনা করতে, প্রশংসার দরকার নাই। তারপরে তিনি মানুষকে উৎসাহ দিয়েছিলেন যে মানুষ স্বাধীনভাবে থাকতে পারবে, বড় বড় দায়িত্ব পালন করা হবে। কিন্তু আমরা
পরবর্তীতে লক্ষ্য করলাম যে সাংবাদিক নিবর্তন বন্ধ হয় নাই, সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া বন্ধ হয় নাই, সাংবাদিক আটক করা বন্ধ হয় নাই, এবং সংবাদ মাধ্যমের উপর এত বড় আক্রমণ হলো যেটা স্বাধীনতার পরে কখনো হয় নাই। আমাদের এখানে স্বৈর শাসকেরা ছিলেন, সামরিক শাসকেরা ছিলেন, তারাও কখনো এইভাবে সরাসরি গণমাধ্যমে হামলা করা কিংবা হামলাকে উৎসাহ দেওয়া কোনোটাই করেন নাই। তো এই সবকিছু মিলিয়ে আমার কাছে সবসময় মনে হয় যে সুন্দর সুন্দর কথা আদর্শলিপিতে আছে কিন্তু এখনো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন গুরুজনের আদেশ তো দূরের কথা, নিজে যা বলেছেন সেই কাজটাও তো ভালো মনে কেউ করছেন না। এবং আদর্শলিপির কথা আদর্শলিপিতে থেকে যাবে, পরদ্রব্য লোষ্ট্রবৎ জ্ঞান করিবে, তাই না? চুরি করিবে না। ব্যাপারটা তো এইটাই যে অন্যের জিনিসকে লোষ্ট্রবৎ জ্ঞান করিয়া, মানে মাটির ঢেলা টুকরা হয়ে পড়ে যাবে, তুমি খবরদার পরের জিনিস ধরো না। তো পরদ্রব্য লোষ্ট্রবৎ জ্ঞান করিবে, সেটা কি বন্ধ হয়েছে? একটা হিংসা করিবে না, আপনার এই বন্ধ কথাগুলো হয়েছে। আজকে কিন্তু এই আলোচনার মধ্যে এসেছে, যেখানে ডেইলি স্টার সম্পাদকের একটি বক্তব্য আমি আনতে চাই, যে দ্য ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড এন্ড ডিস্ট্রয়েড। ওনার মানে ইনস্টিটিউশন বলতে উনি নামগুলো বলেছেন যে এই গণমাধ্যম দুটি এবং আমরা যে সংগঠনগুলো What are the প্রতিষ্ঠানগুলোর কথা বলছি। institutions? What are the institutions that supports, helps and protects democracy? একটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, সরকার, বিচার ব্যবস্থা এবং আমলাতন্ত্র, এবং এদেরকে সহায়তা করার জন্য অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে, এগুলো হচ্ছে আইনি প্রতিষ্ঠান। এর বাইরে বহু সামাজিক প্রতিষ্ঠান আছে যারা গণতন্ত্রকে এবং রাষ্ট্রকে শক্তিশালী করে। তার মধ্যে সবচেয়ে প্রাথমিক যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্রকে রাষ্ট্রের একটি স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়, সিভিল স্তম্ভ আর কি, মানে বেসামরিক স্তম্ভ। এটিও শুনলে ভয় লাগে, কারণ সবাই কিন্তু এই কথাটা বলে, কিন্তু শেষ পর্যন্ত লেখা আছে আদর্শলিপি, আপনার ওই কথাটাই। হ্যাঁ, তো আপনি সংবাদপত্রে যদি হামলা করেন, সংবাদপত্রকে যদি মুখ বন্ধ করার চেষ্টা করেন, তাহলে আপনি মানুষের প্রথমে মুখ বন্ধ করলেন। তারপরে মানুষ প্রতিবাদ করে কি দিয়ে? কবিতা, গান, গল্প, নাটক। আপনি যদি মানুষকে সাংস্কৃতিক ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বসেন, রবীন্দ্রনাথের গান গায় যে সে কি ফ্যাসিজম প্রমোট করছে? রবীন্দ্রসঙ্গীত, তাই না? কিংবা ধরেন নজরুল সঙ্গীত যে গায়, নজরুলের কবিতা যে আবৃত্তি করে, সে কি ফ্যাসিজম প্রবর্তন করতে পারে? যে গণসঙ্গীত উদীচী গায়, সেই গণসঙ্গীত কার সঙ্গীত? মানুষের সঙ্গীত। এই যে নামটার মধ্যে আপনি আমাকে একটা জিনিস বলেন, মুক্তির ও মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এই গান বাংলাদেশকে শিখিয়েছে কে? উদীচী, তাই না? তো আপনি বিপ্লবের সময় এই গান গাইতে পারলেন আর আগুন দিলেন কে? উদীচী কে, তাই না? এখন বিষয় কি যে আপনি সেই বিষয়টা মানে কালচারাল, তারপরে যে আমরা করব জয়, আমরা করব জয়, এই গান কে শিখিয়েছে? তারপরে এই যে আনন্দ লোকে মঙ্গলা লোকে, এই গান কে শিখিয়েছে? তাই না? একেবারে নিরিবিলি ভালো থাকা, ভালো থাকা মানে কি? মানুষের মঙ্গল কামনা, মানুষের ভালো চাওয়া, মানুষের হয়ে ক্ষমা প্রার্থনা, মানুষের হয়ে প্রতিবাদ। কে কে এগুলিকে প্রমোট করেছে? ভয় কি মরণে রাখিতে সন্তানে, এই গান কে শিখিয়েছে? কিংবা এই যে আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, এ কারা গিয়েছে? আমাদের জাতীয় সঙ্গীত তো নজরুল, রবীন্দ্রনাথের। তারপরে আপনি চিন্তা করেন, আমরা যে আজকে বিদ্রোহ বিপ্লব করি, কারা শিখিয়েছেন? কবিরা, সাহিত্যিকরা। তো তাহলে আপনি যদি কবিতা, সাহিত্য, গল্প, নাটক যেখানে হয় সেখানে আক্রমণ করেন, যে কোনো কারণেই হোক, তাহলে কি হবে? তাহলে এই জিনিসগুলি বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি কি বন্ধ করলেন? সাধারণ মানুষের গান, কবিতা, নাটক দিয়ে প্রতিবাদও বন্ধ করলেন, পত্রিকার ভেতর দিয়েও প্রতিবাদ বন্ধ করলেন। বাকি থাকলো কি? সমস্ত সাধারণ মানুষ এখন রাস্তায় গিয়ে গন্ডগোল করবে, রাস্তায় নেমে আসবে। সাধারণ মানুষ কি তার চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে যাবে? তার কারো সন্তান আছে, কারো পিতামাতা আছে, কারো ভাই বোন আছে, কারো উপরে নির্ভরশীল প্রচুর মানুষ আছে। এই যে শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করলেন, তার শিশু সন্তান, তার স্ত্রী, তার পরিবার, এই সবকিছু ফেলে রেখেই তো তাকে চলে যেতে, তার মৃত্যুকে কেন্দ্র করেই এই ঘটনাটা। এবং আপনি দেখেন তো এইরকম একটি ঘটনার পর কি মানুষ, অনেক মানুষ আরো ঝুঁকি নেবে। অনেকেই কিন্তু এই আতঙ্কের জগতে সামনে এসে নিচু হয়ে যাবে, নতি স্বীকার করবে, ভয় পাবে, মুখ বন্ধ করবে। আমরা একটু লক্ষ্য করছি গত এই ঘটনার পর থেকে, মানে আমরা বলি না বোবার কোনো শত্রু নাই, কিন্তু সেটা তো আসলে যেখানে শত্রু আছে সেখানে সবাই বোবা।
হ্যাঁ, মানে শত্রু থাকার হ্যাঁ, কারণে ব্যবহার। আপনি বোবা বলে আপনার শত্রু হুম। নেই, ব্যাপারটা তা না। শত্রু চায় আপনি বোবা হয়ে যান। আমরা আরেকটা জিনিস দেখছি, আমরা এটা তৈরি ইয়ের পরে, এই ঘটনার পরে অনেকেই এসেছেন দেখা করতে, কথা বলতে এবং এই ভবনগুলো পরিদর্শন করতে। এর মধ্যে আপনি জানেন আজকে ইইউ রাষ্ট্রদূত তিনি নিজেও এসেছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহতম মুহূর্ত ওইদিন, অর্থাৎ বৃহস্পতিবার রাতের যে সময় ঘটনাটা হয়, এই সময়টাকে তিনি উল্লেখ করেছেন। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যখন বাংলাদেশ নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন এই ঘটনাটা আরো বেশি বার্তা বহন করে। এই ইঙ্গিতটা বিশেষ করে ইইউ রাষ্ট্রদূতের মতো অ যারা এসে এই কথাগুলো বলছে, এটা আন্তর্জাতিক পরিসরে আপনি এরই মধ্যে জানেন যে সকল পত্রিকায়, অনেকগুলো পত্রিকায় বিভিন্নভাবে এই খবরগুলো ছাপা হয়েছে, অনলাইনে আপ করা হয়েছে। আ এই প্রভাবটা আসলে আ মানে কতদূর নিয়ে যাবে আমাদের? বা কত বড়? আপনি যদি বৃহৎ পরিসরে চিন্তা করেন, হুম, বাংলাদেশের বিরাট ক্ষতি হয়েছে। হুম, বাংলাদেশের পরিবেশ নিয়ে যে নেতিবাচক প্রচারণা এখন হুম, হবে, এই নেতিবাচক প্রচারণার মধ্যে দিয়ে যারা বাংলাদেশের অমঙ্গল চায়, যারা চায় বিশ্ব দরবারে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত হোক, বাংলাদেশ একটি উচ্ছৃঙ্খল, আইন শৃঙ্খলাবিহীন, বিপদসংকুল জনপদ হিসেবে হুম, পরিচিত হোক, তাদের জন্য কিন্তু প্রচারণা চালানোর সমস্ত উপকরণ হুম, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছে তারা কি হুম, আদতে শুধু ২ টো প্রতিষ্ঠানের বা ৪ টা ৫ টা ১০ টা প্রতিষ্ঠানের ক্ষতি করেছে? মোটেও না। বাংলাদেশের একটা বিরাট ক্ষতি হয়েছে। এবং এই বাংলাদেশের বিরাট ক্ষতি কিসের? বাংলাদেশের ইমেজের ক্ষতি হয়েছে। বাংলাদেশের যে একটা ধারণা, বাংলাদেশ নিয়ে যে পৃথিবীর একটা পারসেপশন যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি টিকাদানে সফল দেশ, হুম, এসডিজি, এমডিজি অর্জনে এগিয়ে থাকা দেশ, হুম, বাংলাদেশ যে দারিদ্র্য বিমোচনে বহুদূর এগিয়ে গিয়েছিল, বাংলাদেশ যে পৃথিবীর ২য় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ, বাংলাদেশ যে পৃথিবীর ৩য় সর্বোচ্চ হুম, চাল উৎপাদনকারী এবং মাছ উৎপাদনকারী দেশ। হুম, এই সব জিনিসগুলি হারিয়ে গেল কোথায়? এখন সমস্ত প্রচারণাকে ছাপিয়ে কি আসবে সামনে? মপতন্ত্র যে সরাসরি। বাংলাদেশকে স্বাস্থ্য খাতের মিরাকেল বলে হুম, আ ইউটিউবে বলেন জন হপকিন্সের প্রফেসর, সেই বাংলাদেশ এখন কিভাবে পরিচিত হবে? যে এই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারে না, সংবাদপত্র, হুম, সংবাদ মাধ্যম নিরাপদ না। যখন তখন হুম, রাস্তাঘাটে মানুষকে হামলা করা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়। বাংলাদেশে যারা সাংস্কৃতিক কর্মী তারা বিপন্ন। এই প্রচারণাগুলো কি বাংলাদেশের জন্য ভালো? তাহলে হুম, কার ক্ষতি হলো? দ্বিতীয় যে বিষয়টি ঘটলো, ইইউর একটি নির্দিষ্ট আইন রয়েছে বা একটি নির্দিষ্ট কর্মপরিচালনার বিধি হুম, রয়েছে। সেখানে অগণতান্ত্রিক শাসন কিংবা এই ধরনের কোনো পরিস্থিতিতে যে দেশগুলি থাকে, তারা কিন্তু ইইউর প্রেফারেন্স হারিয়ে ফেলে। ইইউ যে আমাদের ওইখানে পোশাক রপ্তানিতে আ আমাদেরকে প্রেফার্ড হিসেবে দেখে, বহু কাজে ইইউ আমাদের পাশে থাকে, আমাদের জন্য সহায়তা প্রয়োজন, এই চিন্তা, সেই সহায়তাগুলি কিন্তু ধীরে, ধীরে ক্ষতিগ্রস্ত হবে। কেননা ইউর সদস্য রাষ্ট্ররা কিন্তু প্রশ্ন করবে যে, এই জায়গাতে আমরা আমাদের সময়, শ্রম, অর্থ কেন বিনিয়োগ করব? কেন আমাদের নাগরিকরা সেইখানে অনিরাপদ পরিস্থিতিতে আর থাকবে? শুধু ইইউ না, অন্য আপনার রাষ্ট্রগুলো তো মনে এই আছে খবরের আপনার মনে আছে আমাদের প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে একাধিক উপদেষ্টা সুর মিলিয়েছিলেন যে, বাংলাদেশে ভিসা হুম, নিতে এখন আর দূরে যেতে হবে না। হুম, এটা বহু বলেন। হুম, ইইউর হুম, ৮ টি দেশ না ৯ টি দেশ জি। বাংলাদেশে দূতাবাস খুলবে। আপনার মনে হয় না, এখন হ্যাঁ, এরা এখানে দূতাবাস না, খুলবে? না। এর আগে তো তাহলে ব্যবসার সম্ভাবনাটাও এই একইভাবে। তাহলে ক্ষতিটা হ্যাঁ, কার হলো? হুম, ভিসা নিতে দূরে যাইতে হবে না। আমার তো ধারণা ভিসা পাওয়াই বন্ধ হয়ে যাবে। কারণ হুম, এরকম অবস্থায় ইউরোপিয়ান দেশগুলি বা পশ্চিমা দেশগুলো আরেকটা কাজ করে। অ্যাসাইলাম প্রার্থী বাড়তে পারে। এই কথা চিন্তা যেভাবে। করে মানে রাজনৈতিক হুম, অভিবাসী বেড়ে যেতে পারে। এই কথা চিন্তা করে ভিসা জটিলতা তৈরি করে। হুম, ভিসা দিতে চায় না। আপনি নিশ্চয়ই হুম। লক্ষ্য এই করেছেন পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে কিছু, কিছু দেশে। ব্রিটেনের একাধিক হুম, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ৮ টি তারা বিশ্ববিদ্যালয়, জি। বাঙালিদেরকে হুম, ভিসা দিবে না হুম, এইটা বলেছে। হুম, এবং যার মধ্যে ওই ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয় আছে, যার একসময় অনারারি ভিসি ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। সেই অথচ ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ও বলেছে তারা বাঙালিদেরকে ভিসা দেবে না। একজন বাঙালি বা বাংলাদেশীকে যারা ভিসি বানিয়েছিল সেই অনারারি, দেশের কাউকে যেতে দিবে না তারা। ভিসি না চ্যান্সেলর মনে হয়, আমি ঠিক জানি না। মানে সর্বোচ্চ হ্যাঁ। শিক্ষা পদে। সেই দেশের ছাত্রছাত্রীদেরকে তারা ভিসার ব্যাপারে এখন আ নিষেধাজ্ঞা দিচ্ছে। তাহলে ক্ষতিটা কোথায় হলো? ক্ষতিটা হচ্ছে সাধারণ মানুষের। একটা ছেলে স্বপ্ন নিয়ে বসে আছে, সে ভালো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, হুম, ভর্তি হতে পারবে না, ভিসা পাবে না। হুম, বহু জায়গাতে ভিসা পেতে গেলে খোঁজ নিতে শুরু করবে লোকে যে তার হুম। বাবা-মা কি করেছে, আন্দোলনের সময় কই ছিল, কোন কাকে ধরনের, গালি হ্যাঁ। দিয়েছে, হুম, কাকে দেয় নাই। হুম, হ্যাঁ, এরকম নানান প্রশ্ন এসে হাজির হবে। ক্ষতিগ্রস্ত হবে মাদ্রাসার ছাত্ররা। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা বিদেশে যখন ভিসার জন্য হুম, এপ্লাই করবে,
তখন তাদেরকে নানানভাবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনার এটা মনে হচ্ছে কেন? মানে এটার সঙ্গে সেটা অনেক বেশি জড়িত বা না, না, এটা মনে হচ্ছে কারণ আপনি যদি আন্দোলনকারীদের বা বিভিন্ন জনের ব্যাকগ্রাউন্ড তো তারা চেক করে। আপনি নিশ্চয়ই জানেন ভিসার হুম। জন্য এখন গেলে আপনার সোশ্যাল মিডিয়া আপনার পর্যন্ত সোশ্যাল দেখেন। মিডিয়া, হুম, ফেসবুক হুম। অ্যাকাউন্ট পর্যন্ত চেক হয়। চেক হয় এখন। এবং এটা কিন্তু অটো চেক হয়। হুম। এআই চেক করে। হ্যাঁ। এবং এআই চেক করে যদি আপনাকে রেড ফ্ল্যাগ দেয়, তারপরে মানুষ এসে দেখে। দেখে সেও হুম, যদি মনে করে রেড ফ্ল্যাগ, আপনার ভিসা রিফিউজড হয়ে যাবে। হুম। তাহলে এইরকম একটা অবস্থা যদি কালকে তৈরি হয় বাংলাদেশে, সেইটার দায় কে নিবে? এবার আসি, আমরা যে ১ম বক্তব্যটা দিয়েছিলাম যেটি বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদের কথা বলছিলেন যে সরকারের বিষয়ে তিনি আঙ্গুল তুলেছেন এক ধরনের। এরপরে আমরা সরকারের পক্ষ থেকে আপনি দেখেছেন গণমাধ্যমে কি ধরনের বিষয়গুলো এসেছে। টেলিফোন করে তিনি কথা বলেছেন ২ জন সম্পাদকের সঙ্গে, প্রধান উপদেষ্টা। কিন্তু এরপরে পদক্ষেপ বলতে আমরা ধর্ম উপদেষ্টার একটা বক্তব্য দেখছিলাম আজকে মন্ত্রণালয়ে, তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। ঠিক এই কথাটি তিনি বলতে আসেননি। তিনি অন্য বিষয়ে কথা বলছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি জবাব দিয়েছেন যে জড়িত কয়েকজনের পরিচয় আমরা শনাক্ত করেছি। আমরা বলতে সরকারের কথা বুঝিয়েছেন উনি, এবং আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেইলি স্টার এবং প্রথম আলোর বিষয়ে প্রশ্ন করা হলেই তিনি এই জবাব দেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সন্তুষ্ট কিনা এটাই? না, জবাব আ উনি দিয়েছেন, সন্তুষ্ট হবে জনগণ। আমার ব্যক্তিগত সন্তুষ্টিতে কিছু আসে যায় না। তবে সাংবাদিকরাও আসলে সকলকেই প্রশ্ন এখন করছেন। আমার মনে হুম। হয় যার প্রকৃত দায়িত্ব তার কাছ থেকে উত্তরটা আনা বেশি আপনি কি জরুরি। প্রধান উপদেষ্টার কথা স্বরাষ্ট্র বলছেন বা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা? হুম, স্বরাষ্ট্র উপদেষ্টা হুম, এবং প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, হুম, সংস্কৃতি উপদেষ্টা এদের কাছে জানা উচিত, কারণ আক্রান্ত হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আক্রান্ত হয়েছে তথ্য। ফলে হুম, তথ্য উপদেষ্টাকেও জিজ্ঞেস করা উচিত। কারণ এই প্রতিষ্ঠানগুলি তথ্য উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং হুম, প্রধান উপদেষ্টার এখতিয়ারে। ফলে আমি মনে করি যে ধর্ম উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়ে দিয়েছেন। কারণ না দিলে আবার সবাই বলতো ওনাকে জিজ্ঞেস করি, উনি উত্তর দেন না। হুম, তবে যাদের উত্তর দেওয়া উচিত তাদের আমি মনে করি যে সরাসরি উত্তরটা দেওয়া উচিত। প্রয়োজনে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, হুম। বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে মানুষকে আশ্বস্ত করা প্রয়োজন। আপনি স্বরাষ্ট্র তাদেরকে উপদেষ্টার কথা আশ্বস্ত করতে হবে যে হুম, মানুষ তার নিজের বাড়িতে অনিরাপদ বোধ করবে না। মানুষ তার নিজের কর্মপ্রতিষ্ঠানে অনিরাপদ বোধ করবে না। মানুষ কথা বলার জন্য হুম। ধিক্কৃত, নিগৃহীত অথবা ট্যাগড হবে না। হ্যাঁ, মানুষের ত্যাগের কথা, এবং আপনি যদি মানুষের কাজের উপরে অ্যা ভিন্ন, ভিন্ন নামকরণ অথবা ভিন্ন, ভিন্ন ভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য অপ্রাসঙ্গিক হুম, নানান ধরনের আরোপকৃত হুম। আ বিভিন্ন শব্দ কিংবা বিভিন্ন পরিচয়, এগুলি দিয়ে মানুষকে বিব্রত করা হবে না। আপনার মনে হয় কিনা যে এইখানে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কারণে, কারণ তার এই সমস্ত নানা বিষয়ে সমালোচিত হয়েছেন এবং সরাসরি তার সামনে দাঁড় করে রেখে এবং তার আড়ালেও তার পদত্যাগ চাওয়া হয়েছে। আপনি জানেন। আ সেই সব কারণে আপনার মনে হয় কিনা যে তিনি এখন আ বক্তব্য রাখছেন না? নাকি এটা আসলে আমি এই কারণটা আমি ব্যাখ্যা হ্যাঁ, করতে পারব না। তবে আমি একটা পরামর্শ দিতে পারি। জি বলুন। তাকে সাহসী মানুষের মতো দাঁড়িয়ে তার অবস্থানটা ব্যাখ্যা করতে হবে। এটা খুব জরুরি। ওনার পাশে দাঁড়িয়েই ওনার পদত্যাগ কেউ দাবি করছে, এটা তাদের বিষয়। তাদের সাহস, তাদের ইচ্ছা, হুম, তাদের কর্মসূচি, হুম, তাদের চিন্তা। কিন্তু ওনাকেও তো তার উত্তরটা দিতে হবে এবং সেটাও কাউকে পাশে দাঁড় করিয়ে রেখে। হুম। উনি কাকে পাশে দাঁড় করিয়ে এই উত্তরগুলি দিবেন এটা উনি ঠিক করবেন। কিন্তু এই উত্তরটা মানুষ আশা করে, কারণ মানুষ মানে আমরা জানতে চাই। মানুষ হুম, ওনার কাছ থেকে শুনতে হুম, চায়। যেকোনো লোক বললে তো এটা হুম, হবে না। ফলে ওনাকে খোলাসা করে পরিষ্কার করে কথা বলতে হবে এবং সকলকেই পরিষ্কারভাবে কথা বলতে হবে। এবং আমি মনে করি যে সবার উপস্থিতিতে একটি সভায় এই বিষয়গুলি গণমাধ্যমের সামনে এবং আমি মনে করি যে সরাসরি সম্প্রচার করে হলেও হুম, একদম পরিষ্কার করা উচিত যে নির্বাচন হচ্ছে। কোন শক্তি নির্বাচনকে বন্ধ করতে পারবে না। এটা। দ্বিতীয়ত, নির্বাচনে যাদের এখনো পর্যন্ত অংশগ্রহণের অধিকার আছে তারা সকলেই অংশ নিতে পারবেন। হুম, তৃতীয়ত, নির্বাচনকে গ্রহণযোগ্য, গণতান্ত্রিক, সুষ্ঠু, নিরাপদ করা হবে এবং হুম, কেউ যদি এর পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী সঠিকভাবে তথ্য উপাত্তের ভিত্তিতে হুম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন নিরপরাধ হুম, যেমন জেলখানায় যাবেন না, হুম। কোন অপরাধী বাইরে জেলখানার থাকবেন না। বাইরে থাকবেন না। এই বিষয়গুলি যারা যদি হুম। করতে পারেন, এটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার পরামর্শ। আপনি আপনি যে চাওয়ার কথাগুলো বললেন, মানে পরামর্শ বা চাওয়া যেটি এগুলো বলেন। সব আ নাগরিকের। আ হ্যাঁ, আপনি যেকোনো লোককে আপনি এটি যেকোনো এটি লোককে নিচে বাজার থেকে নিয়ে আসেন, এটাই বলবে। এটাই বলবে। আমি ঠিক এই জায়গাতে আপনাকে আর দুটো
করতে চাই, আলোচনায় আনতে চাই, সেটা আমরা প্রায় শেষের দিকে। সেটি হচ্ছে নির্বাচনের প্রসঙ্গ সবসময় আসছে যে নির্বাচন যে ঠিকভাবে হবে এটা তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। কিন্তু ইইউ রাষ্ট্রদূত বলেন বা অন্য যারাই এসছেন এখানে কথা বলতে তারা সবাই বলেছেন নির্বাচনের আগে এটি আসলে ভয়ংকর একটা পরিস্থিতি তৈরি করছে এবং তারা শঙ্কিত। যারাই এখানে দেখতে আসছেন তারা এটি বলছেন। এর মধ্যে আপনি জানবেন যে জিএম কাদেরের পক্ষে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এটি হচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো স্টেপ নিচ্ছে কিনা তার প্রথম পদক্ষেপ। জিএম কাদেরের রংপুর ৩ আসনে আজকে দেখা হয়েছে। আরেকটি হলো খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বগুড়া থেকে। এতে মানে আনুষ্ঠানিকভাবে ইসির কাছে তাদের যে আবেদন করা বা মনোনয়নপত্র সংগ্রহ করা এই দুটি স্টেপ। অন্যান্য প্রক্রিয়া সবই স্বাভাবিকভাবে চলছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ব্যাপারটা এই জায়গায় থাকবে এই যে গণমাধ্যমের উপর হামলাটা নাকি এটা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বা এটা নিয়ে কোনো ঝামেলা তৈরির প্রথম স্টেপ বলে মনে হয়? নাকি একটা ক্ষত অলরেডি লেগে গেছে? ইউর কথা যদি আপনি বলেন, আমাদের সাধারণ অবস্থা আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটে এগুলা কি ইউরোপে ঘটে? ওদের কাছে আপনি দেখবেন বিয়ে বাড়ির পটকাও কিন্তু একটা বিরাট শব্দ, কারণ ওদের দেশের লোক এই শব্দ করে না অনুমতি ছাড়া। গাড়ির হর্ন একটা বিকট শব্দ, তাই না? ব্যাটারি রিক্সা ওরা কল্পনা করতে পারে? চিন্তা করতে পারে। হ্যাঁ, লাইসেন্স ছাড়া কিছু লোক ৪০-৫০ কিলোমিটার গতি হয় এরকম একটা জিনিস নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবে এবং তাদের কোনো রেজিস্ট্রেশন নাই। হ্যাঁ, এটা ইউতে সম্ভব? ফলে ইউর লোকজন কিন্তু আরো অল্পতেও ঘাবড়ে যাওয়ার কথা। ফলে ওনারা অনেক কিছু বলবেন, কিন্তু যাদের আসলে ঘাবড়ানোর কথা এবং এই ঘাবড়ানোর পরিস্থিতি থেকে উন্নতি করার কথা, তারা কি করছেন এইটা আমাদের কাছে বেশি জানার ইচ্ছা। কেননা আমাদের রাষ্ট্র তো আমাদের সরকারও আমাদের যারা শাসক এবং যারা শাসিত আমরাই। তো আমরাই যদি আমরা হই তাহলে আমাদের বড় ভাইয়েরা, আমাদের অভিভাবকেরা, আমাদের দণ্ডমুণ্ডের কর্তারা কি করছেন? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মনোনয়নপত্রের সময় এসেছে, যারা নিবন্ধিত তারা মনোনয়নপত্র নিবেন, এটাই তো আইন। যতক্ষণ পর্যন্ত কারো নির্বাচনে নিষিদ্ধ হওয়া ঘটনা ঘটে নাই অথবা কোন আইনি বাধা নাই, ততক্ষণ পর্যন্ত অবাধে মনোনয়নপত্র নেওয়া এবং জমা দেওয়ারই কথা। তাহলে সেটা হবে। শুধু জিএম কাদের এটা নিয়েছেন, এটা নিয়ে এত চিন্তারও কিছু নাই, বা তারেক রহমানের পক্ষে নেওয়া হয়েছে সেটারও চিন্তার কিছু নাই। না, অ্যাকচুয়ালি আমার প্রশ্নের জায়গাটা যদি আপনি একটু পরিষ্কার করে তাহলে এটা সম্পূরক প্রশ্ন যে তারেক রহমান অথবা খালেদা জিয়ার যে মনোনয়ন নেওয়া হচ্ছে এটা একটা খবরের মতো, কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে জিএম কাদের মনোনয়ন নিয়েছেন এটি বেশি গুরুত্ব রাখছে, কারণ এর আগে প্রশ্ন ওঠানো হয়েছিল জাতীয় পার্টি নির্বাচনে আদৌ অংশগ্রহণ করতে পারবে কিনা। সরকারের পক্ষ থেকেও তাদেরকে বিভিন্ন এবং ইসির যত মিটিং গুলো হয়েছে সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু তাদেরকে নিষিদ্ধ দলও না তারা এখন। এই যে মানে এটাও একটা, আপনি যদি কাউকে আমন্ত্রণ না জানান সেটা আপনার কার্যবিধির অনুযায়ী আপনাকে জবাব দিতে হবে, কিন্তু নির্বাচনের মনোনয়নপত্র তোলার বিষয়টা কার্যবিধির বিষয় না। এটা নির্বাচনের যে এসআরও আছে, নির্বাচনের যে এসআরও তো না, পিআরও, যেটা হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার, হ্যাঁ, গণপ্রতিনিধিত্ব আদেশ, সেইটা অনুযায়ী যদি কেউ মনোনয়নপত্র তোলে তাকে বাধা আপনি কি করে দেবেন? এটা তো সাংবিধানিক তার কাছে, এটা তো একটা স্ট্যাচুটরি ল। তো আপনি তো বাধা দিতে পারেন না। আসলে আমি যদি আইনের লোক না, আমি যতটুকু বুঝি আর কি আমার পড়াশোনার ভিত্তিতে, তো এখানে তো আপনি বাধা দিতে পারেন না। ফলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কেউ যদি মনোনয়নপত্র তোলার উপযুক্ত হন উনি মনোনয়নপত্র তুলবেন। কে কোন মিটিং এ দাওয়াত পায় নাই সেটা কারো ছোট লোকই কারো বড় লোকই, তাই না? তো এটা যার প্রতিষ্ঠান থেকে তারা জবাব দেবে। কিন্তু যে ঘটনাগুলো যেমন এক্সপেকটেশন তো আমরা এই যে একটা গণমাধ্যমে আক্রমণ হবে সেটাও তো আমরা এক্সপেক্ট করি নাই, কিন্তু সেটি ঘটেছে। এটার কিন্তু গত প্রায় বছর খানেকের মধ্যে অনেকবার এই ধরনের হুমকি বা সম্ভাবনা তৈরি হয়েছিল। আপনি কি রাস্তাঘাটে শিক্ষকের গলায় জুতা ঝুলানো হবে এটা প্রত্যাশা করেছিলেন? কখনোই না। আপনি কি প্রত্যাশা করেছিলেন যে কোনো জায়গাতে কিছু লোক একত্রিত হয়ে বিচার আচার করতে শুরু করবে, নিজের হাতে আইন তুলে নিবে? আশা করেছিলেন? আপনি কি আশা করেছিলেন প্রকাশ্যে বহু মানুষ যারা আসলে এই গণ অভ্যুত্থানের সময় গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাদেরকে ছবি ঝুলিয়ে জুতা পিটা করা হবে? আপনি আশা করেছিলেন? তাহলে এরকম আশা করা হয় না, এরকম বহু ঘটনাই তো ঘটেছে। তাহলে শুধুমাত্র এটাকে দেখছেন কেন? এটা দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইল ঋণ। এই দেনা বাড়তে দেওয়া হয়েছে বলে আজকে এই পর্যন্ত আক্রমণ এসে পৌঁছেছে। ভবিষ্যতে আরো বাড়তেও পারে যদি এইখানে এই বিষয়গুলিকে থামানো না হয়। আপনি যদি আপনার প্রদাহকে নিয়ন্ত্রণ না করেন তাহলে ডায়াবেটিক ফুট বলে একটা রোগ আছে। ডায়াবেটিক রোগী যারা ডায়াবেটিক, তাদের পায়ের নিচে ছোট্ট একটা ঘা হয়, ওই ঘা থেকে মৃত্যু হয়। আঙুল পচে যায়, পা পচে যায়, পা কেটে ফেলতে হয়। অথচ এইটুকু একটা ছোট্ট ঘা হয়েছিল, তো ওই ঘাটা ছোট্ট থাকতেই চিকিৎসা করতে হয়।
যখন এটা গ্যাংগ্রিন হয়ে যাবে, যখন এটা আপনার কোমর পর্যন্ত পৌঁছে যাবে, তখন তো অনেক এখন আমরা সময় কোন নিরাময় পর্যায়ে অযোগ্য হয়ে হ্যাঁ, যায় না। এখন আমরা কোন পর্যায়ে আছি? আগে হিসাব করেন আপনি কি কোমর নাকি আপনি হাঁটু নাকি আপনি পা, আগে আপনি সেটা হিসাব করবেন। আচ্ছা। কিন্তু যে কোনো এই ধরনের বিষয়কে যখন ছোট থাকে তখন নিয়ন্ত্রণ করতে হয়। যত বড় হবে বিষয়টা ততই এগুলিকে নিয়ন্ত্রণ করা আরো বেশি এফোর্ট এবং টাইমের প্রয়োজন হয়, আরো সময় এবং আরো রিসোর্স বা সম্পদের হুম। প্রয়োজন হয়, আরো মানুষকে ইনভলভ হতে আমরা হয়। একেবারে ফলে শেষ আমাদের মতো দেশে, গরিব দেশে যে কোনো সমস্যাকে ডায়াবেটিক ফুটের মতো চিন্তা করা উচিত, কারণ দেশটার কিন্তু ডায়াবেটিস হুম, আছে, আপনি তো নিশ্চয়ই জানেন। হুম, আমাদের দেশ কিন্তু সবসময় আয়ের তুলনায় ব্যয় বেশি, হুম, আমাদেরকে হুম, নানান হুম। ভাবে ঘাটতি পূরণ করতে জি, হয়, তাই না? জি। আমরা যা আয় করি তার চেয়ে বেশি ব্যয় করি, কারণ আমরা আমদানি নির্ভর দেশ। আমাদের অধিকাংশ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি। এখন তাহলে এরকম একটা দেশে আমাদের অবস্থা আসলে কি? ডায়াবেটিক রোগীর মতোই। হুম, আপনি সারাক্ষণ বহুমূত্র রোগ, হুম, আপনি মূত্র ত্যাগ করছেন। আপনার শরীর থেকে চিনি বেরিয়ে যাচ্ছে, আবার ওদিকে আপনি চিনি হজম করতে পারছেন না। হুম। তাহলে আমাদের দেশটার অবস্থা কিন্তু এখন ঐরকমই। যতই বলুক মধ্য আয়, নিম্ন আয়, উচ্চ আয়, আমরা তো জানি পরিস আসলে কি অবস্থায় পরিস্থিতির আছি ধারণা। আমরা, তাই না?